ওকে, শুভ সন্ধ্যা সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওকে, তো আজকে আপনাদের আলোচনার বিষয়বস্তু দেখতেই পাচ্ছেন, পরিমাণগত রসায়ন। মোটামুটি আমাদের পরীক্ষায় আসার মতো সবচেয়ে সহজ বলা উচিত না, এটা হচ্ছে যারা পারেন তাদের কাছে সহজ, আর যারা পারেন না তাদের জন্য স্বাভাবিক অর্থেই কঠিন। তো আপনাদের মধ্যে যারা পারবেন তারা স্বাভাবিকভাবে এগুলো থেকে এমনিতেই আপনারা অ্যান্সার দিয়ে দিতে পারবেন, আর যারা পারবেন না তাদের জন্য স্বাভাবিক অর্থেই এই জিনিসটা খুব কষ্টকর হয়ে যাবে। তো আলোচনায় যা ছিল বা যা আছে এগুলো সবই বেসিক্যালি আপনারা পূর্বে পড়াশোনা করে আসছেন। আপনারা কৃষির প্রস্তুতি সাপেক্ষে যেহেতু এখানে আলোচনাগুলো করবেন, কৃষির জন্য যা যা কিছু দরকার তার অধিকাংশ দেখা গেছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা দেখা গেছে যে ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্নের সাথে মিল রেখে অনেকগুলো কোশ্চেন এখান থেকে কন্টিনিউয়াসলি রিপিট হওয়া শুরু করে। কোশ্চেনের প্যাটার্ন দেখলে আপনারা সেটা বুঝে যাবেন। এখন প্রশ্নের প্যাটার্নের সাথে মিলে যাওয়ার একটা বিষয় যে আমরা যখন অনেক ক্ষেত্রে যে প্রশ্ন বুঝি বা অনেক ক্ষেত্রে প্রশ্ন বুঝি না, প্রশ্ন আমাদেরকে যা দেয় অনেক ক্ষেত্রে আমরা সেটা তখন অ্যান্সার করে দিয়ে আসতে পারি না। তার জন্য আমাদের দুর্বলতা আমরা প্রশ্ন বুঝতে না পারা। এখন প্রশ্ন বুঝা না বুঝার হিসাবটুকুর উপর ভিত্তি করে যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেটা আমাদের বেসিক্যালি আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। তো আপনারা এখন যে যেখান থেকে ধরেন এটা দেখতেছেন, ক্লাস আমাদের সাথে আপনারা আছেন, কষ্ট করে একটু সবাই যে যার মতো করে মেনশন দিয়ে দেন, বা আপনারা কষ্ট করে প্রয়োজনে আবার খুঁজে বের করতে গেছে আপনাদের টাইমলাইন একটুখানি প্রবলেম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা টাইমলাইনে জিনিসটা শেয়ার করে রাখতে পারেন। তো এখন আমাদের আলোচনার বিষয়বস্তুর সাপেক্ষে সবার আগে আমরা যে কোশ্চেনটা এখানে পাচ্ছি, এই কোশ্চেনে দেওয়া আছে যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। কোশ্চেনটাতে শুরুতেই ঝামেলা আছে, একদম ঝামেলার কোশ্চেন নিয়েই আমরা আগে কাজ করা শুরু করি। এখানে যে আপনাকে ml কথাটুকু বলা হয়েছে, এখানে কিন্তু বলে দেওয়া নাই যে আপনি কত দ্রবণে কাজ করবেন। এটা কোশ্চেনের একটু সমস্যা, বা ধরে নিতে পারেন যে কোশ্চেনে এটা সঠিকভাবে আমাদেরকে বলে দেওয়া হয়নি। তো এতটুকু বলে দেওয়া আছে যে 5%। তো 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এই কথার মানে কি? মানে প্রতি 100 ml সাপেক্ষে আমাদের কাজটা করতে হবে। প্রতি 100 ml সাপেক্ষে যখন আমরা কাজটা করতে যাব, তখন আমাদেরকে দেখে নিতে হবে সূত্র কি। সূত্র সাপেক্ষে এখানে কি আসে? সূত্র যদি আমাদেরকে পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকে এবং পার্সেন্টেজ থেকে আমাদেরকে মোলারিটিতে কনভার্ট করতে হয় বা মোলার কনসেন্ট্রেশনে, তখন স্বাভাবিকভাবে আমরা একটা সূত্র ব্যবহার করি। এখন আমাদের কাছে অ্যাকচুয়ালি জানতে চাইছে কত গ্রাম, তার মানে আমাদেরকে তার ভরের কথা জিজ্ঞেস করা হচ্ছে। এখন ভর যদি আপনারা বের করতে চান, ভর আপনারা কিভাবে বের করতে পারবেন? সরাসরি এখান থেকে ভর বের করার জন্য কোনো সূত্র নেই, যার কারণে আপনি আগে পার্সেন্টেজ নিয়ে কাজ করবেন। আপনাকে কত পার্সেন্ট বলে দিছে? 5% যেহেতু বলতেছে, এখন আপনারা শিখে আসছেন পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই তার কি মলিকুলার ওয়েট। তো পার্সেন্ট ইন্টু 10 আপনি এখানে সরাসরি লিখে দেন। 10 কিসের? আমাদের সূত্রের 10 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট, এবং মলিকুলার ওয়েটের ভ্যালু সরাসরি 40। কিভাবে পাচ্ছি? সোডিয়ামের জন্য 23, অক্সিজেনের জন্য 16 এবং হাইড্রোজেনের জন্য 1। আশা করতে পারি অ্যাটলিস্ট এতটুকু আমরা জানি পারি। 40 দ্বারা যখন আমরা ভাগ করতে যাব, তখন আমাদের অ্যান্সার এখানে চলে আসতেছে 1.25 মোলার।
1.25 মোলার যেহেতু আপনি এখানে পাচ্ছেন, এখন আপনি ধরে নিছেন আপনার এখানে কত ml দেওয়া আছে, 100 ml। এটা আপনার ধরে নিতে হচ্ছে কেন? কারণ আপনাকে এখানে পার্সেন্টেজ বলে দিছে। পার্সেন্ট মানে হচ্ছে প্রতি 100 ml এর জন্য। এখন আপনি একটা সূত্র শিখে আসছিলেন, C is equal to 1000 W divided by M into V। আপনাকে সবসময় আমি পরামর্শ দিব, র বা একদম বেসিক লতে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যান্সার দিতে বা অ্যান্সার বের করতে কোনো প্রবলেম হবে না। অনেক ক্ষেত্রে অনেক শর্টকাট এটা সেটা অনেক কিছু বলে দেওয়া থাকে, কিন্তু সেগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে তার ওয়েট। আপনি এখানে ওয়েটটা জাস্ট রেডি করেন। এখানে CMV ডিভাইডেড বাই 1000। এখন আমাদের সি এর ভ্যালু কত? কনসেন্ট্রেশন আপনি পেয়ে যাচ্ছেন 1.25 ইন্টু আমাদের মলিকুলার ওয়েট হচ্ছে 40, আমাদের ভলিউম হচ্ছে 100 ডিভাইডেড বাই 1000। ব্যাস, ক্যালকুলেশন শেষে আমাদের কাছে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং টোটাল ক্যালকুলেশন শেষে আমাদের কাছে অ্যান্সার আসতেছে 5 গ্রাম। জাস্ট এখন ফাইন্ড আউট করেন আমাদের 5 গ্রাম কোথায় আছে, এখানে। সো নাও এখন বলুন, কে কার কোনটাতে এখানে কোনো সমস্যা আছে কিনা বা আপনাদের এটাতে প্রবলেম হচ্ছে কিনা? এনিওয়ান? আপনাদের কারো কোনো কিছুতে এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, এখানে কষ্ট করে আপনাদেরকে মনে করে দিচ্ছি, আপনারা কাইন্ডলি জিনিসটুকু হচ্ছে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। জিনিসটুকু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো হবে। কেউ আশা করতে পারে যেহেতু কেউ কোনো কিছু বলেন নাই, তাহলে আপনাদের এটাতে কোনো সমস্যা নাই। ক্লাস্টার এগ্রি 2021 সেশনে আমাদের একটা কোশ্চেন, 10 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত? আপনারা খেয়াল করে দেখেন, আগেরবার যে কোশ্চেনটা আমি এখানে ফাইন্ড আউট করেছিলাম ওটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ থেকে ভর বের করা, যেটা অ্যাকচুয়ালি ছিল আমাদের পার্সেন্টেজ থেকে কনসেন্ট্রেশনই বের করা বা মোলারিটিতে আমাদেরকে সুইচ করা। এখানে আপনি একটা কোশ্চেন পাচ্ছেন 10 গ্রাম অক্সিজেনের জন্য তার অণুর সংখ্যা কত। এটার জন্য আবার আপনি একটা বেসিক লতে চলে যান। বেসিক ল হচ্ছে আপনি যখন মোল সংখ্যা দ্বারা কাজ করতেন, এন মানে আপনি শিখে আসছেন ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়। একইভাবে আপনি অণুর সংখ্যাকে ভাগ করতে পারবেন অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা, 10⁻23 হলো। তো এখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এখানে তার অণুর সংখ্যা কত। আপনাকে অক্সিজেন বলে দেওয়া আছে, ভর বলে দেওয়া আছে, দ্যাট মিনস আপনার অ্যান্সার 10 ডিভাইডেড বাই 32 ইজ ইকুয়াল n আপনি বের করবেন এবং আপনি অ্যাভোগাড্রো নাম্বার জানেন 6.023 ইন্টু 10⁻23। আপনারা এখন আমাকে কোশ্চেন করবেন যে এটা ক্যালকুলেটর ছাড়া মোটামুটি একটু কষ্টসাধ্য ম্যাথ আমাদের জন্য হয়ে যাবে। আমি অবশ্যই আপনাদের সাথে একমত যেটা কষ্টসাধ্য ম্যাথ হবে, বাট আপনাকে যদি ইন কেস আমি এখানে 10-এর পরিবর্তে, কথাটা বুঝে নিয়েন, এই 10-এর পরিবর্তে যদি আমি আপনাকে অন্য কোনো ভ্যালু বলতাম, জাস্ট ফর এক্সাম্পল এই 10-এর পরিবর্তে আপনাকে এখানে 16 দ্বারা কাজ করতে বললো অথবা আপনাকে 64 দ্বারা কাজ করতে বললো, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যালকুলেটর ছাড়া আপনি অ্যান্সার করতে পারবেন। সো আই থিঙ্ক শুধুমাত্র ক্যালকুলেটর দোহাই দিয়ে এখান থেকে আপনি এড়ায় যেতে পারবেন না। যদি আপনাকে টিচার কোশ্চেন দিতে চায় এই টপিকের উপর বেস করে, তাহলে অবশ্যই আপনাকে হয়তোবা 10 গ্রাম উনি বলতে পারবেন না, কিন্তু উনি আপনাকে 16 or 32 or 64 or 128 যেভাবে বলে দেওয়া হোক এমনভাবে বলে দিবে যেন আপনি হাতে কলমে সরাসরি তার ক্যালকুলেশন করতে পারেন। ওকে, এখন আপনাদের এটাতে কি কারো কোনো প্রবলেম, কোনো কোশ্চেন? এনিওয়ান? কারো কোনো কোশ্চেন কি এখানে আছে? থাকলে করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন। যদিও আপনারা হচ্ছে কথাবার্তা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু আপনাদের কি যদি দেখা যেত যে আমি ক্লাসে পাচ্ছি, সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কথা বলতে চাইতেন বা ওইটা আপনাদের ইন্টেনশন থাকতো। যাই হোক, সে বিষয়ের কথা না বাড়াই আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন যেহেতু আজকে অনেক বেশি, 10 গ্রাম ফেরাস সালফেটকে, এখন আপনাদেরকে এইটা দেওয়ার পরেই সর্বপ্রথম আপনাদের মস্তিষ্কে চিন্তা আসবে ফেরাস সালফেটের সংকেত কি, এবং আপনাদের সুবিধার্থে ফেরাস সালফেটের সংকেত এখানে লিখে দেওয়া হচ্ছে FeSO4। এবং এই জিনিসটুকুর উপর ভিত্তি করে আপনার কাজ করতে হবে। আপনার বিক্রিয়া কার সাথে কার? ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের। যারা জারণ বিজারণের বিক্রিয়া পারেন তারা অলরেডি বুঝে ফেলছেন কয় মোলের সঙ্গে এখানে বিক্রিয়া করবে। আপনি যখন ফেরাস সালফেটের সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া দিতে যাবেন,
তখন আপনার চিন্তা করতে হবে সে কয় মোলের সঙ্গে বিক্রিয়া করতেছে। যদি আপনি এটা জানতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো, আদারওয়াইজ আপনি অন্য একটা সিস্টেম এখানে ফলো করতে পারেন। আপনাকে আমি এখানে বলে দিচ্ছি তার ভর, এবং আপনার কাছে আমি আবার জানতে চাচ্ছি তার পরিমাণ কত। এবং কোশ্চেন আপনি খেয়াল করে দেখেন, এখানে আপনাকে তার সবগুলোতে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। তার মানে আপনার ভরের সঙ্গে ভরের তুলনা করতে হবে। আপনি কি স্বাভাবিক অর্থে একটা সূত্র এখানে লিখতে পারেন, ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ফেরাস সালফেট ইনটু ওয়েট অফ ফেরাস সালফেট ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট অফ ফেরাস সালফেট, equivalent number of K2 Cr2O7 weight of K2 Cr2O7 divided by molecular weight of K2 Cr2O7। এখন আপনি একটু খেয়াল করে দেখুন, আমরা এখানে যে কোশ্চেনের কাজটা করতেছি, এই কোশ্চেনের কাজে কিন্তু আসলে আমাদের পক্ষে আদতে সাধারণভাবে মনে হচ্ছে অনেক বিভৎস লেভেলের একটা ম্যাথ, কিন্তু তার আগে আপনার মুখ্য কাজ কি জানেন, এদের তুল্য সংখ্যাটা বের করা, ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ফেরাস সালফেট এবং ইকুইভ্যালেন্ট নাম্বার অফ পটাশিয়াম ডাইক্রোমেট, যে যতগুলো ইলেকট্রনের স্থানান্তর ঘটাবে সেটাই হবে তার তুল্য সংখ্যার মান। আবারও বলছি, যে যতগুলো ইলেকট্রনের স্থানান্তর ঘটাবে। আপনাদের মনে আছে কিনা, ফেরাস সালফেট দ্বারা আপনি যদি জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন করেন তাহলে ফেরাস সালফেট থেকে সে আপনাকে Fe2SO4 এটা বানিয়ে দিবে। তার মানে তার ইলেকট্রনের স্থানান্তর কত হয়েছে, 1। তার মানে আপনি বলতে পারবেন ফেরাস সালফেটের জন্য তার তুল্য সংখ্যার মান কত, 1। ফেরাস সালফেটের ভ্যালু আপনাকে কত বলে দিয়েছে, 10, এবং তার মলিকুলার ওয়েট আপনাকে ডেফিনেটলি মুখস্থ করতে হবে 152, and then equivalent number of potassium dichromate. So tell me, ডাইক্রোমেটের বেলায় তার তুল্য সংখ্যার মান হবে 6। কেন? কারণ পটাশিয়াম ডাইক্রোমেটের বেলায় সাধারণ অর্থে তার জারণ মান থাকে 6 থেকে সে তার জারণ মান +3 রূপান্তর করে। তাহলে কত ডিফারেন্স হলো, 3। কিন্তু এখানে ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়াম আয়ন আমাদের কয়টা, 2টো। ফলাফলস্বরূপ তার তুল্য সংখ্যার মান 3 দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা 6। এবং আপনার কাছে জানতে চাওয়া হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেটের বেলায় তার ভর কত, তার মানে তার W ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট 294, ক্যালকুলেশন করে যেটা আপনি আনসার পাচ্ছেন। আবার আপনারা বলা শুরু করবেন যে এখানে ক্যালকুলেশন করতে গেলে ক্যালকুলেটর প্রয়োজন। ডেফিনেটলি যখন এই কোশ্চেনটা আসে, দেখুন 19, 20 এবং 13, 14, এবং তখন আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারতেন। হয়তোবা আপনি এটা পাবেন না, কিন্তু এটার মতো করে এমন কোনো বিক্রিয়া পেয়ে যাবেন যাদেরকে আপনি সরাসরি এখান থেকে ক্যালকুলেশন করে দিতে পারবেন, যার জন্য আপনার আলাদা করে কোনো ধরনের কোনো কিছু এখানে বলতে হবে না। সো এখন আপনারা 3টা কোশ্চেন অলরেডি দেখে ফেলছেন, সেই জায়গাতে থেকে আপনাদের যাবতীয় কোনো কোশ্চেন আপনারা এখানে করতেছেন না। অবশ্য আপনাদের কোশ্চেন করারও অনেক সময় থাকে না, যেহেতু আপনারা পারেন সবকিছুই। তো একটু কষ্ট করে বলতে পারেন যারা ক্লাসে উপস্থিত আছেন, কে কোথা থেকে ক্লাস করতেছেন, কে কার কি অবস্থা পড়াশোনার, একটু কষ্ট করে আপনারা রেসপন্স করেন। এই কোশ্চেনটা একটু খেয়াল করে দেখেন, আপনাদের আগে যখন আমি একটা টপিক দিয়েছিলাম, এই যে এটা 10 গ্রাম অক্সিজেনের জন্য তার অণুর সংখ্যা কত, একইভাবে আপনি এখানে আবার পাচ্ছেন 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে। এবং আপনাদেরকে তখন আমি বলে দিয়েছিলাম যে আপনারা কোশ্চেন যখন ফেস করবেন, এই কোশ্চেন দেখতে গেলে দেখবেন কি এইখানে এমন কোন একটা মান আপনাদেরকে বলে দিবে যেই মান সরাসরি ক্যালকুলেশন করা সম্ভব। একই সূত্র একইভাবে বসবে। তার ভরের মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে, 16। অক্সিজেনের জন্য তার মলিকুলার ওয়েট আপনি ব্যবহার করতে পারেন 32, ইকুয়াল তার অণুর সংখ্যা আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, এবং অ্যাভোগাড্রোর ভ্যালু আপনি জানেন 6.023 × 10⁻23। এখন আপনারা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে জাস্ট একটা জিনিসই পাবেন কি, এটা হচ্ছে আমাদের কি করতে হবে, যেহেতু তার হাফ, অর্ধেক পোর্শন, তার মানে আমাদের এখানে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে আমি যে উত্তরটা পাবো, আমাদের n এর ভ্যালু আসবে 3.011 × 10⁻23। অ্যান্সার শেষ। এবার ক্যালকুলেটরের কোনো ঝামেলাতেই আপনাদের যেতে হয়নি। হোপ সো আপনাদের এই ক্ষেত্রে আর কোনো কোশ্চেন বা কোনো টেনশন আপনাদের থাকা উচিত না। এই যে এখন সুন্দরভাবে রেসপন্স করতেছেন, এতক্ষণ কোথায় ছিলেন আপনারা?
ফাইন। আসেন এবার এটাকে পারবেন বলেন। কোন দ্রবণে আর্সেনিকের ঘনমাত্রা 10 ppm হলে, কোশ্চেনটা একটু রুট লেভেলের টপিক থেকে তুলে আনছে। কোশ্চেনটা দেখে আপনার কাছে একটু ভিন্ন মনে হইতে পারে যে আমি ppm থেকে কিভাবে মিলিগ্রাম বা গ্রাম বা কিভাবে আমি এটাতে কনভার্ট করব, বাট যারা পড়াশোনা করে আসছেন, যখন পরমাণু, আচ্ছা একজন কোশ্চেন করছেন যে যখন পরমাণুর সংখ্যা বের করতে বলে, ওয়েট, তার মানে আপনি আগের টপিক অনুযায়ী এখানে কোশ্চেন করছেন। আপনাকে যদি আমি বলতাম জাস্ট সিম্পল টোটাল কোশ্চেন সেম থাকলো, কোশ্চেন করেছেন মোহাম্মদ মিজান সাহেব, মিজান সাহেব আপনার জন্য, আপনাকে এখানে অণু বলে দেওয়া আছে, জাস্ট ইন কেস আমি আপনাকে অণুর পরিবর্তে পরমাণুর কথা বললাম, আপনি জাস্ট চিন্তা করেন আপনাকে O2 একটা অণু বলা মানে কি এখানে অক্সিজেনের কয়টি পরমাণু থাকে? 2টি। তার মানে আপনি অণুর সংখ্যা বের করে এটাকে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই মানে গুণ করে দিবেন, অটোমেটিক আপনি তার পরমাণুর সংখ্যা পেয়ে যাবেন। ব্যাস এতটুকুই কাজ। যদি ইন কেস আপনাকে এখানে অক্সিজেন না বলে ওজোন বলতো, আই মিন O3, তাহলে আপনি 2 দ্বারা গুণ না করে করবেন কত দ্বারা? 3 দ্বারা। ব্যাস এবার বলুন ক্লিয়ার হয়েছে? আসেন, কোশ্চেনে বলা হয়েছে 10 ppm হলে 10 লিটার দ্রবণের জন্য তার কি পরিমাণ বিদ্যমান এখানে থাকবে। তো আমরা একটা জিনিস খুব ভালোভাবে মুখস্থ করে আসছি, এই ppm এর বিষয়টা সাইডে লিখে রাখি আপনাদের জন্য বুঝতেও সুবিধা হবে। 1 ppm দ্যাট মিন্স 1 মিলিগ্রাম পার লিটার। ব্যাস অলরেডি আপনি উত্তরের কাছাকাছি চলে গেছেন। আপনার এখানে বলা আছে 1 ppm মানে হচ্ছে 1 গ্রাম পার লিটার, আপনাকে বলছে 10 ppm, তাহলে আপনি অ্যান্সার বলতে পারতেছেন কত? 10 ppm, এটার মানে হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। কিন্তু আপনার কাছে আমি কতটুকু জানতে চাইছি? 10 লিটার, তার মানে তার 10 গুণ। 10 গুণ মানে কত? 10 গুণ 10, অ্যান্সার কত? 100। এবার খুঁজে দেখুন কোথায় 100, দেন সি। এবার বলুন ক্লিয়ার অর ক্লিয়ার না? ফাইন। একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াতে আপনাকে ইন্ডিকেট করে দেওয়া আছে NH3 কিভাবে কাজ করে। অনেক সময় আমরা প্রশ্ন দেখার পরে প্রশ্ন না দেখেই হচ্ছে ধরেন অনেকে বলে না যে প্যানিক অ্যাটাক হওয়া, আপনারা হচ্ছে প্যানিক অ্যাটাক হয়ে যান। আচ্ছা এখানে একজন রেসপন্স করছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা কি আপনার অরিজিনাল নাম? মানে আই এম কনফিউজড, দেবেন্দ্রনাথ ঠাকুর মানে আপনি কি ওনার সরাসরি বংশধর? মানে কিউরিসিটি থেকে আর কি জানতে চাওয়া। ওকে, এখানে অ্যামোনিয়ার জারণ মান হচ্ছে -3। আপনাকে যখন এই টাইপের কোশ্চেন করবে, এটা হচ্ছে আপনার জন্য টেকনিক, যখন কোশ্চেন করবে আপনি তার জারণ মানে চলে যাবেন, সে কিভাবে কাজ করছে। যার মাথায় বুদ্ধি আছে সে ধরে নিতে পারবে এখানের অ্যান্সার এও হবে না, ডিও হবে না। সাবস্টিটিউটিং এজেন্ট অ্যান্ড ক্যাটালিস্ট দুইটার কোনোটাই না, তার মধ্যে হয় সে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে আর রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। এখানে তার জারণ মান 3, এখানে তার জারণ মান 0, -3 থেকে 0 হয়েছে, তার মানে তার জারণ মান এখানে বৃদ্ধি পাইছে। জারণ মান যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে উইদাউট এনি ডাউট আপনি তাকে বলতে পারবেন কি সে বিজারক হিসেবে এখানে কাজ করে। বিজারক মানে হচ্ছে আমাদের রিডিউসিং এজেন্ট। আবারও বলতেছি, যদি জারণ মান বৃদ্ধি পায়, এটা একদম সরাসরি আপনাদের জন্য মুখস্থ, জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। জারণ মান বৃদ্ধি পেলে সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। ওকে, দেন অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়ন, এখানে পারম্যাঙ্গানেট বলতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে? MnO4 মাইনাস, এটাকে মিন করা হয়েছে, নট KMnO4। আপনাকে বলা হয়েছে অম্লীয় মাধ্যমে, এইটাই হচ্ছে আপনাদের মেইন হিন্টস। অম্লীয় মাধ্যমে কয়টি? আপনারা যারা জারণ বিজারণ পড়ার আগে আপনাদেরকে টিচাররা ডেফিনেটলি চার্ট মুখস্থ করেছে, একদম ঘাড়ে ধরে চার্ট মুখস্থ করতে হয়েছে আপনার। কেন? কে কতগুলো ইলেকট্রন দিবে নিবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি যা কিছু করার এখানে করেন। সো আপনার বেলায় এখানে ডিরেক্ট মুখস্থ আমাদের জন্য তার অ্যান্সার কত? 5 ছাড়া আর কোনো কিছুই এখানে আসবে না। অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ম্যাঙ্গানেট আয়ন আমাদের 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটি রাখে। সো 7 অ্যান্সার ডি। ওকে ফাইন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড? আচ্ছা এখানে ইচ্ছে করে দুটো কোশ্চেন আমি একসাথে আপনাদেরকে সেট করে দিছি, কারণ আছে।
দুটো কোশ্চেন একসাথে সেট করে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, HCl কোশ্চেন করা হয়েছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন আপনাদের কাছে কোশ্চেন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কি? যারা পরিবেশের বিভিন্ন সংযুক্তিতে যতভাবেই থাকুক না কেন তাদের ভরের সংযুক্তির কোনো পরিবর্তন হবে না। এর মধ্যে যেগুলো আছে তার মধ্যে একমাত্র আপনার অপশন হচ্ছে সি। সেই সিতে পটাশিয়াম ডাইক্রোমেটের তার ভরের সংযুক্তির কোনো পরিবর্তন হয় না, এই কারণে আপনি এটা লিখতেছেন। এখানে কি আপনি কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারছেন? না, এটা ডিরেক্টলি কি আপনার জন্য মুখস্থ। এরকম আরো 2-3টা কোশ্চেন আপনি সামনে পাবেন। এক্সাম্পল কি? নিম্নোক্ত কোনটি জারক, নিম্নোক্ত কোনটি বিজারক, নিম্নোক্ত কোনটি জারক বিজারক উভয়রূপেই কাজ করতে পারে, নিম্নোক্ত কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিম্নোক্ত কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। টোটাল কয়টা কোশ্চেন বললাম? 5টা কোশ্চেনই আপনার অ্যাডমিশনে আসছে। ইভেন আপনারা যেটা পরীক্ষা দেওয়ার জন্য এখন রেডি হচ্ছেন ওইটাতেই আসছে। সো ডিসিশন আপনার, আপনি এখানে কি করবেন। নিম্নের কোনটি জারক? এখন বলেন এখানে কোনটি জারক পদার্থ হিসেবে কাজ করতে পারে বলেন। এসেনশিয়াল টু সোডিয়াম থায়োসালফেট, ফেরাস সালফেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। সি। ওকে, এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনাদের মুখস্থের জন্য। এই তো আসছে, যদিও মেলা আগের কোশ্চেন 15-16 এর। আপনাদের এখানে কোশ্চেন করা H3PO4, এই যে আপনি অ্যাসিডটার কথা বলতেছেন, এই অ্যাসিডের ক্ষারকত্ব কত, মানে সে কতগুলোকে নিউট্রাল করতে পারবে। সিম্পল হিসাব ভাই, এখানে কত আছে? 3। তার মানে আপনার অ্যান্সার 1, 2, 3, আচ্ছা শেষ। যতগুলো হাইড্রোজেন এখানে থাকতেছে ঠিক ততগুলোই হচ্ছে তার মান। আলটিমেটলি আপনার অ্যান্সার এখানে 3। যতগুলো হাইড্রোজেন আপনাকে সাপ্লাই দিতে পারবে ঠিক তার অ্যান্সার সেই অনুযায়ী আপনার সামনে আসবে। এটা কি কেউ বলতে পারবেন মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কি বর্ণ ধারণ করে? এনিওয়ান? মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কি বর্ণ ধারণ করতে পারে বলেন তো। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যখন আলাদা এক্সাম হইতো 2015-16, 2002-3, 2013-14 সেশন, 3 সেশনে আসছে, হয়তোবা এখন আসে নাই, বাট কোশ্চেন হিসেবে দেখানো। ইনকেস আপনার চার্ট থেকে যদি এবার কোশ্চেন সুন্দর করে টান দেয় তখন আপনি আনসার কি দিবেন? 10A লাল, জাস্ট লাল। অ্যাকচুয়ালি কি লাল আছে আপনার বইতে নাকি গোলাপি লাল? এইভাবে দেওয়া আছে সেখানে গোলাপি লাল। অপশনে যেহেতু গোলাপি লাল নাই, শুধুমাত্র আপনার অপশনের এই জায়গাতে এই লাল থাকার কারণে আপনি এটা বলতেছেন। এবং আপনার মনে রাখা উচিত যখন আপনি মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণ নিয়ে কাজ করতেছেন তখন আপনি বলতেছেন লাল। ইন কেস যদি আপনাকে অম্লীয় দ্রবণ না বলে সে ক্ষারীয় দ্রবণ বলতো তখন হয়ে যেত সেটা হলুদ। যদি প্রয়োজন হয় আপনার জন্য এই যে হলুদ দিয়ে দাগিয়ে দিলাম তাহলে বুঝতাম। যখন ক্ষারীয় বলা হবে তখন সে হলুদ বর্ণ, আর যখন অম্লীয় বলা হবে তখন সে গোলাপি লাল আমাদেরকে দেখাবে। ওকে, ব্যাস এনাফ। ওকে, এই যে আপনাদেরকে আমি কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনটার অ্যান্সার আপনাদের পারা উচিত এখন। কেন? আমি আপনাদের আলোচনা আজকে শুরুই করছিলাম ঠিক এই টপিক দ্বারা। আপনি সেখানে পাইছিলেন 10%, এখানে আপনাকে দেওয়া আছে 20%। অথচ আপনার কোশ্চেনের প্যাটার্ন বলেন এই যে সবকিছু যদি প্রমাণ চান এই যে 5% কত থাকে, এবং আপনাকে বলছিলাম আপনার রুলস কি, জাস্ট এটা। ঠিক একইভাবে আপনি পরেরটায় আসেন। আপনাকে কত দেওয়া আছে? 20%। 20% যেহেতু আপনি বলতেছেন তার মানে আপনার পার্সেন্ট হিসাবে এখানে বসবে 20 ইন্টু 10। আপনার রুলস অনুযায়ী 10। তার মলিকুলার ওয়েট, সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট অলরেডি আপনি মুখস্থ করে ফেলছেন কত? 40। তাহলে 200কে যদি আপনি 40 দ্বারা ভাগ করেন আপনার অ্যান্সার কত আসে? 5। কপাল ভালো থাকলে এর মধ্যেই পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত ঠিকঠাক আছে? বোঝা গেছে? বুঝার কথা এতক্ষণে। ওকে, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটু বড় সড়ো, ইদানিংকালে আসে না। মানে এই প্যাটার্নটা ইদানিংকালে আসে না, এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা সেট বা ধরেন একটু ক্রিটিক্যাল লেভেলে দেখিয়ে রাখা। টেম্পারেচার
প্রেসার, ভলিউম, গ্যাসে কয়টি অণু থাকে, তখন ক্যালকুলেটর ইউজ করা যেত। প্যানিক অ্যাটাক খায়েন না যে আমি এটা কিভাবে এখন করব, এটা যখন আসতো তখন আপনি ক্যালকুলেটর ভালো মতো ইউজ করতে পারতেন, এবং এটা ডেফিনেটলি আপনি ক্যালকুলেটর ছাড়া পারবেন না। সো রিল্যাক্স। আপনি একটা ইকুয়েশন সুন্দরভাবে শিখে আসছেন, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখন আপনি বলবেন কি আমি তো এন দ্বারা মূল সংখ্যা শিখছি, তাই না? ঠিক আছে, আপনি যদি বলেন যে আমি এন দ্বারা মূল সংখ্যা শিখছি, তাহলে এন ইকুয়াল টু আপনি কি বলতে পারেন, পি ভি ডিভাইডেড বাই আর টি। এই এন মানে কি অ্যাকচুয়ালি, এন মানে অ্যাকচুয়ালি আপনাকে কি বলা হয়েছে, মূল সংখ্যা। মূল সংখ্যা আপনি কিভাবে পাবেন, অনুসংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে আপনি এখানে বলতে পারবেন এন ডিভাইডেড বাই এন এ ইজ ইকুয়াল পিভি ডিভাইডেড বাই আর টি। সম্পূর্ণ মান আপনার এখানে রেডি আছে। আপনি এখানে এমএল ইউজ করতেছেন, দ্যাট মিনস এটাকে আপনি লিটারে কনভার্ট করবেন। প্রশ্নটা বুঝেন, 25 ml আপনাকে বলে দেওয়া মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 1000 লিটার, লিটার মিলিমিটার। এখন আপনি যদি বলেন যে না আমি এটাকে লিটারেই রাখবো, এটাকে লিটারে রেখে আমি মিলিমিটারকে হচ্ছে অ্যাটমসফিয়ারে কনভার্ট করব, এখন আপনি বলবেন কেন? কারণ আপনি যে আর এর মানগুলো শিখছেন, একটা মান আপনি শিখছেন 8.316, আর এর আরেকটা মান শিখছেন আপনি 0.0821। যখন আপনি যেই একক ব্যবহার করবেন সেই একক অনুযায়ী আপনার মান এখানে ব্যবহার করতে হবে। আপনাকে শুধুমাত্র সূত্রটা এখানে বলে দিয়ে রাখলাম, এবং সূত্রের সমস্ত ক্যালকুলেশন শেষে আপনি এখান থেকে উত্তর পেয়ে যাবেন তার একদম শুরুতে যেটা আছে। এটা মুখস্থ একদম হিসাবে আমার এখানে মুখস্থ, যেহেতু আমি বলতে পারবো আমার তো কোনো সমস্যা নেই, আপনাদেরকে জাস্ট রুলস হিসেবে এখানে বলে দেওয়া। যদি আপনি অ্যাটমসফিয়ার এবং লিটার এই দুটোতে আপনি আর এর ভ্যালু ব্যবহার করেন, তাহলে আপনি ডিরেক্টলি এখান থেকে মান এটাও পাবেন। অথবা যদি আপনি বলেন যে না আপনি মিলিমিটারটাকে মিলিমিটারই রাখবেন, লিটারকে আপনি মিটার কিউবে কনভার্ট করবেন, সেক্ষেত্রে আপনি এসআই ইউনিটে যেটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এসআই ইউনিটের ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের লিটার অ্যাটমসফিয়ারের ভ্যালু। দ্যাটস ইট। নেক্সট, একজন ডায়াবেটিক রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 36 মিলিগ্রাম পার ডেসিলিটার, এর পরিমাণ মিলিমোল পার লিটার এককে কত হবে? এইটা করার জন্য আপনার বেশি কিছু করার দরকার নাই। আমরা শুধুমাত্র একটা জিনিস মুখস্থ করে রাখছি কি, যদি আমাদেরকে এরকম কোনো মান দেওয়া থাকে মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে আমাদের কিসে রূপান্তর করতে হবে, মিলিমোল পার লিটারে। আপনার কাজ শুধুমাত্র একটাই, আপনি 18 দ্বারা তারা ভাগ করবেন, শেষ। আর যদি আপনাকে এখন আপনি কোশ্চেন করেন যে যদি আমরা অপোজিট কাজটা করতাম তাহলে 18 দ্বারা আমি গুণ করব, এটা সরাসরি আপনাদের জন্য মুখস্থ। তাহলে 18 দ্বারা যদি আপনি ভাগ করেন 360 ডিভাইডেড বাই আমাদের জন্য 18, আমাদের অ্যান্সার 20। 20 কোথায় আছে? এখানে, ডি। ক্লিয়ার হয়েছেন? বলেন এবার ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট একই কোশ্চেন আবার আপনাদের কাছে রিপিট। আপনাদেরকে এটা দেওয়ার কারণ জাস্ট দেখানো কয়বার এটা আসছে। জাস্ট দুইটা কোশ্চেন আগেই আপনি এখানে 20% দ্বারা কাজ করছিলেন, এখানে আপনি কত পাচ্ছেন? 10%। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? আপনাকে ভ্যালু দেওয়া আছে 10, আপনার সূত্রের জন্য ভ্যালু বসবে আবার 10। পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই তরে মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট কত? 106। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট যখন আপনি বলতেছেন তার মানে 2 ইন্টু 23 যোগ অক্সিজেনের জন্য 3 ইন্টু 16, ক্যালকুলেশন করে 106, অ্যান্ড ফাইনালি আপনি আপনার অ্যান্সার পাবেন 0.943 মোলার। অ্যান্সার কোথায়? 90.09.009.9434 এ। এটা মোটামুটি আপনাদের পারার কথা মুখস্থ যেহেতু। নিম্নের কোনটি জারক এবং বিজারক উভয় রূপেই কাজ করে না? হুইচ ওয়ান? পারবেন? নিম্নের কোনটি জারক বিজারক উভয় রূপেই কাজ করতে পারবে না? H2O2 অবশ্যই না, এটা আপনাদের একদম প্রসিদ্ধ একটা
জারক এবং বিজারক উভয়রূপে কাজ করতে পারে এমন যৌগ, এবং একই সাথে ফেরাস সালফেট। আপনার কনফিউশন লাগবে একটু ওজন O3 আর পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে। আর যে বোঝার বোধ শক্তি আছে সে অবশ্যই K2Cr2O7 দাগাবে। কেন? কারণ K2Cr2O7 একটা উৎকৃষ্ট মানের জারক পদার্থ, এটা আপনি মুখস্থ করে ফেলছেন। সো আপনার অ্যান্সার বি। নেক্সট, এবার একদম ডিফারেন্ট লেভেলে সমীকরণ ভিত্তিক একটু আলোচনা। 60 ml 0.2 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আরো কত ml পানি যোগ করলে দ্রবণটি 0.1 নরমাল হবে? এখন আপনি ভাবেন, শুরুতে আপনাকে এখানে ভ্যালু দেওয়া আছে, আপনি ইকুয়েশন অলরেডি মুখস্থ জানেন, V1 S1 is equal to V2 S2, রাইট? V1 এর ভ্যালু কত? S1 এর ভ্যালু কত? V2 এর ভ্যালু কত আপনাকে বের করতে হবে, এবং S2 এর ভ্যালু 0.1 নরমাল। জাস্ট আপনি ক্যালকুলেশন করেন, V2 বের করেন, 60 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 0.1, আলটিমেটলি আপনার অ্যান্সার এখানে কত আসে? 120, রাইট? এখন 120 যে আপনি ভ্যালু পাচ্ছেন, এটা কি আপনার অ্যান্সার? ডেফিনেটলি নট, কারণ আপনার শুরুতে ছিল 60, আপনি ফিনিশিং এ পাইছেন 120, মাইনাস করলে আপনার অ্যান্সার কত আসে? 60। তার মানে আপনার 60 ml পানি যদি আপনি এখানে অ্যাড করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে তার ঘনমাত্রা 0.1 নরমালে আপনি সুইচ করতে পারবেন। এ 120 তো আমাদের একজন বোধহয় একটু ভুল উত্তর আপনি এখানে দিচ্ছেন। 120 আমাদের হবে কিসের? 120 হবে আমাদের টোটাল দ্রবণের আয়তন। আপনাকে কোশ্চেন করা হয়েছে আপনি পানি কতটুকু যোগ করবেন, আপনার পানি যোগ করার ভলিউমটা কতটুকু হবে? ফাইনাল ভলিউম মাইনাস প্রিভিয়াস ভলিউম। প্রিভিয়াস ছিল আমাদের 60, ফাইনাল হচ্ছে আমাদের 120, মাইনাস করার পর 60 ক্লিয়ার? এবার Fe3+ আয়ন কি বলেন? Fe3+ এটা কি আয়ন? এনিওয়ান? কেউ পারবেন না? Fe3+ কি আয়ন বলেন? জারক। কেন জারক? এটা কি আয়ন, আস নাকি ইক? আপনি যত পরিমাণের ইক পাবেন, ইক জাতীয় যত যৌগ পাবেন আপনি, মৌলগুলো অ্যাকচুয়ালি যৌগ না, সেগুলো সবসময় হবে আমাদের জন্য জারক। আর যাবতীয় যতগুলা আস পাবেন সেগুলো সবগুলো হবে আমাদের জন্য বিজারক। ব্যাস, এটাও মুখস্থ রাখতে পারেন, এটা কাজে দিবে। প্রমাণ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 22, চাপের কোনো পরিবর্তন না করলে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ঘনত্ব কত হবে? এনিওয়ান? আপনাকে কি বলছে? চাপের পরিবর্তন করা যাবে না। ঘনমাত্রা, দ্যাট মিন্স আপনার সম্পর্ক হচ্ছে ডি এবং টি। আপনি ডি এবং টি এর সমীকরণ মুখস্থ করছেন, D1T1 সমান D2T2। এখন আপনি বলেন, আপনাকে আমি কি কি মান দিয়ে দিছি? প্রমাণ তাপমাত্রা তার মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আমাদের কত কেলভিন? 273 is equal D2 আমাদেরকে বের করতে বলছে ইনটু 11 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, দ্যাট মিন্স 284। শেষ। এরপরে যা আসে আপনাদের ক্যালকুলেশন। একজন অ্যান্সার দিচ্ছেন, এটা আপনাদের ক্যালকুলেটর অনুযায়ী মান এরকম ভাবে দিবে না, এমন ভাবে দিবে যেন আপনি 273 আর এখানকার ভ্যালুটার সঙ্গে কাটাকাটি করতে পারেন। কাটাকাটি যেন সহজে হয় অমন ভ্যালুই দিবে। আপনাকে জাস্ট আমি প্রসিডিউরটা এখানে দেখাই দিলাম, একটু বড় সড়ো দেখা মনে হইতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মানে ঠিক এইভাবে আর কি আপনাদের রিঅ্যাকশনটা থাকবে কোশ্চেন যখন আপনি এই জিনিসটা ফেস করবেন। এখন এই কোশ্চেনে আপনি কিভাবে অ্যান্সার দিবেন, এটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন। আপনি এখানে বেশি কোনো কিছু করতে পারবেন না। বেশি কোনো কিছু কেন করতে পারবেন না? আপনি জাস্ট ভেবে দেখেন আপনার এখানে কি কি আছে। কোশ্চেন, অ্যাসিড কয়টা? 2টা, তার মানে অ্যাসিড এক পাশে থাকবে,
আপনাকে ক্ষারের হিসাব করতে বলছে, ক্ষার কতটুকু লাগবে। এখন আপনি ভাবেন 20 মিলিলিটার, আপনি লিখছেন 20 হলো ইন্টু 0.8 নর্মাল, লিখছেন 0.8, একটা ব্র্যাকেট দিয়ে দেন, প্লাস আবার আপনি লিখেন 60 মিলিলিটার, লিখলেন 60 ইন্টু তার জন্য কত 0.5 নর্মাল। ব্যাস, আপনি যেটা লিখলেন এটা হচ্ছে আপনার অ্যাসিডের জন্য। অ্যাসিডের জন্য আপনি যখন টোটাল প্রসিডিউর এখানে অনুসরণ করেন, আপনাদের মধ্যে কোনো একজন হয়তো হালকা একটু কনফিউজড হয়ে যেতে পারেন। এই টাইপের ম্যাথ করার সময় তো আমরা তুল্য সংখ্যা নামক একটা টপিক সামনে নিয়ে আসছিলাম, তাহলে এইখানে কেন আমি কাজটা করলাম না? কারণ আপনি নর্মালিটি নিয়ে এখানে কাজ করতেছেন। যদি আপনার মোলারিটির এখানে হিসাব থাকতো, আপনার কিন্তু ওই অনুযায়ী ক্যালকুলেশন করা লাগতো। প্লাস আপনি এখানে তার ভলিউম বের করতে চাচ্ছেন এবং তার কনসেন্ট্রেশন আপনাকে দেওয়া আছে 0.3। এরপর আপনি জাস্ট ট্রুলি ক্যালকুলেশন এখানে করবেন। দেখেন কোশ্চেন এটা রিপিট করে দিছে, রিপিট আসুক আমার সমস্যা নাই, আপনি কোশ্চেন রিপিট না পান, আপনি যদি কোশ্চেনের প্যাটার্ন রিপিট পেয়ে যান, দ্যাটস এনাফ, এবং ঠিকঠাক ভাবে অ্যান্সার দিয়ে আসতে পারেন। ওকে, 19 এর জন্য আপনার অ্যান্সার কি সেটা আপনারা ক্যালকুলেশন করে দেখে নিন। ওখান থেকে হচ্ছে টোটাল প্রসিডিউর, ভ্যালুগুলো এরকম ভাবে থাকবে না, একটু সহজ ভাবে থাকবে যেন অ্যান্সারগুলো দিতে পারেন। কারণ এখানে যেই টাইপের কোশ্চেন দেওয়া, এগুলো দেখলে মনে করেন লিটারালি আপনাদের মনে হবে যে আমি কোথায় আসলাম, কি করলাম। এই যেমন ধরেন এই কোশ্চেন, এই যে এটার পর একটা আসলো 6 গ্রাম ইউরিয়া 90 গ্রাম পানিতে যদি আপনি মিশিয়ে দেন, তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ কত? দ্রাবকের মোল ভগ্নাংশ আপনার কাছে জানতে চাইছে। এখন আপনি বলেন কিভাবে এটা আপনি করতে পারেন। কিভাবে আপনার কাছে, এই যে আমি আপনাকে মৌখিকভাবে যে 60 বলে ফেলছিলাম, কেন 60 বলে দেওয়ার কারণ হচ্ছে ইউরিয়ার জন্য যখন আপনি ক্যালকুলেশন করতে যাবেন, তার মলিকুলার ওয়েট আমাদের 60 চলে আসে। তার মানে 6 ডিভাইডেড বাই 60, আমাদের অ্যান্সার কত? 0.1 মোল। একটা অ্যান্সার হয়ে গেল। নাম্বার 2, আপনাকে বলা হয়েছে পানি 90 গ্রাম আপনাকে দিয়ে দেওয়া আছে, ভরকে আণবিক ভর দ্বারা আপনি এখানে ভাগ করে দিলেন, এই অ্যান্সার কত আসতেছে? 5 মোল। তাহলে আমাদের টোটাল ভ্যালু কত? 5.1। এখন আপনি ক্যালকুলেশন করেন মোল ভগ্নাংশ কতটুকু আপনাকে দেওয়া আছে, পানি কতটুকু? 5 প্লাস 0.1 মানে 5 ডিভাইডেড বাই 5.1। ক্যালকুলেশন করে যেটা আসবে মোটামুটি একদম একের কাছাকাছি। এখন আপনি দেখেন একের কাছাকাছি আপনার কোনটা আছে? সি তো অবশ্যই হবে না, ডিও হবে না, এটা হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তার মানে আপনার অ্যান্সার কি? ডি। বলুন বুঝতে পারছেন কিনা? সিস্টেম বুঝছেন? এটা কিন্তু ক্যালকুলেটর লাগেও না। আপনাকে যদি ইন কেস ধরেন আপনি এইবারই এরকম কোন একটা কোশ্চেন পাইছেন, এটা কিন্তু আপনার নর্মাল টেকনিক্যাল ইস্যু। 5 ডিভাইডেড বাই 5.1 যখন হবে, এটা কিন্তু আমাদের ক্যালকুলেটর ধারে কাছেও আমাদের যাওয়ার দরকার নেই। জাস্ট একের কাছাকাছি হিসাবে একটা মান যদি আমি লিখতে চাই, এটার জন্য আমাদের বি হচ্ছে অপশন। আচ্ছা, এবার পরের কোশ্চেনে আসি। আপনাকে বলা হয়েছে, দেখেন কোশ্চেনটা পরের, 100 ml 0.02 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করার জন্য যে আয়তন 0.2 মোলার HCl দ্রবণের প্রয়োজন। ক্যালকুলেশন, আমরা বিক্রিয়া করতে গেলে বিক্রিয়াতে আমাদের সমতাকরণ করতে হবে। সমতাকরণ শেষ করে কয় মোলের সঙ্গে বিক্রিয়া করে আমাদের এটা দেখা দরকার। আপনি এখানে বিক্রিয়া লিখবেন না, অত সময় আপনার হাতে নাই। আপনি শুধু চিন্তা করবেন সোডিয়াম কার্বনেটের জন্য তার তুল্য সংখ্যার মান কত, আর HCl এর জন্য তার তুল্য সংখ্যার মান কত। আপনি প্রথমে সোডিয়াম কার্বনেটের কথা চিন্তা করেন। সোডিয়াম কার্বনেটের জন্য তার তুল্য সংখ্যার মান আমরা সবাই মিলে বলতে পারবো কত? 2। তাহলে তার তুল্য সংখ্যার মান হচ্ছে 2 ইন্টু আপনাকে দেওয়া আছে কত? 100 ml ইন্টু 0.02 ইকুয়াল, আপনি HCl দ্বারা কাজ করবেন। HCl এর জন্য তার তুল্য সংখ্যার মান হচ্ছে 1, তার জন্য তার ভলিউম হচ্ছে আমাদের V, কত প্রয়োজন হবে, এবং তার কনসেন্ট্রেশন হচ্ছে 0.2। এবার ক্যালকুলেশন করে আপনি যেটা অ্যান্সার পান, ব্যাস অ্যান্সার শেষ। এগুলো হচ্ছে আপনি যত টেকনিক্যাল ইস্যুতে হচ্ছে মাথায় ঢুকাইতে পারবেন, আপনার জন্য তত বেশি সুবিধা হবে। মানে যত প্রকারে আপনি এগুলোর ক্যালকুলেশন করবেন, আপনার জন্য ক্যালকুলেশন তত বেশি ইজিয়ার হবে। যেমন এখানে কেউ এই দশমিক দেখার কারণে আপনারা হচ্ছে একটুখানি প্যানিকড হয়ে যাবেন যে দশমিকটা আমি কিভাবে সরাবো। দশমিক উঠায় দিবেন, দশমিক উঠায় দিলে হচ্ছে নিচে 100, এখানে দশমিক উঠায় দিবেন, নিচে হয়ে যাবে কত? 10। তারপর আপনি সরাসরি ঐকিক নিয়ম, ভাগ নিয়ম যেমনি মন চায় করেন,
কোনো সমস্যা নেই। তুল্য সংখ্যা কেন? কারণ আপনি এখানে তুল্য সংখ্যাতে যে দুই টাইপের কাজটা করতেছেন, আপনি এখানে নর্মালিটি নিয়ে কাজ করতেছেন। আপনাকে কিন্তু আগেরবার এখানে বলে দিয়েছিলাম যে আপনি নর্মালিটি নিয়ে কাজ করলে তখন তুল্য সংখ্যাটুকু আমাদের লাগে না, বাট দিস টাইম আমাদের লাগতেছে। কারণ এর ঘনমাত্রা এবং এর ঘনমাত্রা প্রমাণ চান। আপনি যখন বলবেন যে আপনি সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতেছেন Na2CO3, তার সাথে আপনি নিচ্ছেন HCl, বিক্রিয়া শেষে সে আপনাকে কি দিবে? বিক্রিয়া শেষে আপনি এখান থেকে পাচ্ছেন সোডিয়াম ক্লোরাইড, আপনি এখান থেকে পাবেন H2CO3। এখানে দুটো সোডিয়াম থাকার কারণে আপনি এখানে 2 দিচ্ছেন, এটার ব্যালেন্স করার জন্য আপনি তখন আলাদা করে আবার এখানে 2 দিচ্ছেন। তাহলে কয় মোল HCl আপনার দরকার ছিল? 2 মোল। তো ওই দুইটাই আমাদের রিভার্সলি এসে কার সঙ্গে গুণ হবে? সোডিয়াম কার্বনেটের সাথে না, যদি আপনি পূর্বতন নিয়ম অনুযায়ী কাজটা করে থাকেন। ক্লিয়ার হয়েছেন এবার? যিনি কোশ্চেন করেছেন যে কেন তুল্য সংখ্যা আমাদের লাগবে, আই হোপ ক্লিয়ার হয়েছেন এবার। দেবেন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার হয়েছেন? কনগ্রাচুলেশন। এটা মোটামুটি এটা ট্র্যাডিশনাল কোশ্চেন, শুধুমাত্র এখানে না, আরো বেশ কয়েক জায়গাতেই আসছে এটা। এবং এটা নিয়ে ধরেন অনেক তর্ক বিতর্ক, অনেক এই সেই হাবিজাবি অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এত ব্যাখ্যা রেখার দরকার নেই। এটা মোটামুটি সবার জন্য আমাদের মুখস্থমান +2 and +2.5। আপনি ক্যালকুলেশন চান একটা করে ফেলেন, তাতেই হবে। যখন আপনি এটা করবেন S2O3 অক্সিজেনের জন্য আপনি মান জানেন হচ্ছে -2, ক্যালকুলেশনে লিখলেন, ইনটু আপনি এখানে 3 লিখলেন, প্লাস আপনি এখানে সালফারের হিসাব বের করতেছেন, তার মানে 2 × x ইকুয়াল -2, 2x প্লাস এখানে আপনি দিচ্ছেন -6, এখানে হচ্ছে আমাদের -2, তাহলে 2x plus 6 minus 2, that means +4, so x is equal +2। আপনি +2 জাস্ট এখানে একটাতে পাচ্ছেন, এটাতে পাইতেছেন, এটা ডেফিনেটলি -2 হওয়ার কোনো পসিবিলিটি নেই সালফারের বেলায়, সো উইদাউট এনি কনফিউশন আপনি বি দিতে পারবেন। এসটিপিতে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? ওয়েট, নট WAIT, এখানে WEIGST, ওয়েট আপনাকে বলে দেওয়া আছে 10। আপনার চিন্তায় কিন্তু সেই অ্যানি এখন পর্যন্ত আছে 10। ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মূল সংখ্যা পাবো, ভর লিখছেন কত? 10, আণবিক ভরের মান কত? 2, ইকুয়াল আয়তন ডিভাইডেড বাই 22.4, V ডিভাইডেড বাই 22.4। এবার আপনার কাজ জাস্ট V ইজ ইকুয়াল 22.4 ইন্টু 10 ডিভাইডেড বাই 2, বাস। অ্যান্সার কত আসবে বলেন? এটা 5 দ্বারা আপনি কাটাকাটি শেষে এখানে 5 পাবেন, অ্যান্সার 112 লিটার, 23.1। নেক্সট, K4Fe6, K4Fe6 যোগে আয়রনের যোজ্যতা কত? বের করার খুব সুন্দর একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে আপনার এটার মধ্যেই দেওয়া। এই যে আপনি এখানে বলতেছেন K4Fe6, আপনি এখানে বলেন এই FeCN6 এই যৌগটা নিয়ে আপনি এই চ্যাপ্টার ছাড়াও অন্য কোথাও আলোচনা করেছিলেন কিনা? ডেফিনেটলি আপনি করছেন, এবং সেটা কি? ফার্স্ট পার্ট চ্যাপ্টার 3, জটিল যৌগ গঠন করা ডি ব্লক এলিমেন্টের মধ্যে। সেখানে আপনি টেট্রাইমিন কিউপ্রিক সালফেট বানাইছেন এবং পটাশিয়াম ফেরোসায়ানেট অ্যান্ড ফেরিসায়ানেট দুই যৌগই আপনি সেখানে ব্যাখ্যা দিচ্ছেন। আপনি এখানে সায়ানেটকে ব্যবহার করতেছেন লিগ্যান্ড হিসেবে, তার সন্নিবেশ সংখ্যার মান কত? 6। কেন? কয়টা আছে? 6টা। আর এখানে আপনাদের পটাশিয়াম কয়টা আছে? 4টা। সায়ানেটের জন্য হচ্ছে -6, পটাশিয়ামের জন্য হচ্ছে +4। ক্যালকুলেশন করার পরে অ্যান্সার থাকে কত? -2। আলটিমেটলি আমাদের আয়রনের জন্য সেটা যখন স্থান পরিবর্তন করে সমীকরণের ডান পাশে চলে যাবে, হয়ে যাবে কত? +2। যেখানে এখানে +2 আর -2 কোনো টেনশন নাই। কেন? কারণ আপনার কাছে যোজ্যতা জানতে চাইছে। আমাদের অ্যান্সার এ। ক্লিয়ার হয়েছেন? ডি, হোয়াই? দেবেন্দ্রনাথ, হোয়াই ডি? ভুল করে ফেললেন তো। ভুল করে ফেলছেন।
ওকে, নেক্সট। এখন আপনাকে বলে দেওয়া হয়েছে ক্রোমিক হাইড্রোক্সাইডে ক্রোমিয়াম, অক্সিজেন এন্ড হাইড্রোজেনের জন্য তার জারণ সংখ্যার মান কত। তার জারণ মান কত? আপনার জন্য প্রথম কথা, আপনি যদি নর্মালি পড়াশোনাও করে থাকেন, নর্মাল পড়াশোনা, তাহলে ক্রোমিয়ামের জন্য আপনার চিন্তা হবে কত? ক্রোমিয়াম 3, কথা শেষ। ক্রোমিয়াম 3 মানে 3, এটা আপনার কোনো চেঞ্জ হবে না। ক্রোমিয়াম +3 হিসেবে কাজ করতেছে। আপনি খালি কষ্ট করে দেখেন +3 আপনার কোথায় আছে। বি হবে না, ডি হবে না, হয় সি হবে অথবা এ হবে। এই দুটোর মধ্যে কোনটাকে আপনি প্রায়োরিটি বেসিসে আগে দিবেন। এখন আপনি বলেন অক্সিজেন, অক্সিজেনের জন্য কি আপনি জীবনেও প্লাস বলবেন? ডেফিনেটলি না। তার মানে এটা কাটা। আপনার অপশন জাস্ট এ। ওকে, কপার সালফেট দ্রবণে লোহা যোগ করলে কপারের অদক্ষেপ ঘটে। দ্যাট মিন্স কপার এখানে জমা হচ্ছে। কপার জমা হওয়া মানে হচ্ছে ইলেকট্রন এখানে অ্যাড হইতেছে। অদক্ষেপের কারণ কি? এনিওয়ান? কপার কি হইতেছে? জমা হইতেছে। কপার যদি জমা হয় তার মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পর সে গিয়ে সেখানে জমতেছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ফেলতেছে। এখন বলেন কপার 2+ এর ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে জারণ, ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে কি? বিজারণ। এখানে বলেন কার বিজারণ হচ্ছে? কোথায় লেখা আছে বিজারণ? কপার 2+ এর বিজারণ। শেষ, প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দিয়েছে। সো মনে হয় না যে তেমন কোনো কোশ্চেন বা কোনো চিন্তা ভাবনা এখানে আপনার করতে হবে। ক্যালকুলেটিভ ওয়েতে আপনি এখানে করতে পারেন। আই থিঙ্ক ক্যালকুলেটিভ ওয়েতে যাওয়ার থেকে আপনি নর্মাল কনসেপ্ট এখানে ভাবলেই হবে। এই 26, আচ্ছা 26A বলছেন, রিদিতে এতক্ষণে বলছেন 26A, আমি আনসারে চলে আসছি 26-এ, আপনারা এখনো 25 নিয়ে পড়ে আছেন। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন এটা দেখেন তো এখানে কি বলা আছে। আপনাদের সমীকরণ ভিত্তিক একটা কথা, যারা এবছর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের ক্যালসিয়াম কার্বনেট থেকে একটা কোশ্চেন হয়েছিল। আমার মনে আছে কারণ এগুলো বলে দেওয়া ছিল যে আপনি পরীক্ষাতে গিয়ে এমন ভাবেই কোশ্চেনগুলো পাবেন যেন আপনি ডিরেক্টলি ক্যালকুলেশনগুলো করতে পারেন, আপনার জন্য সুবিধা হবে। আপনার কাছে জানতে চাইছে যে 10 গ্রাম ক্যালসিয়াম 10 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এবার আপনারা বলেন এটার বিক্রিয়া করেন আগে। ক্যালসিয়াম তার সাথে হাইড্রোজেন, দেন আপনি তৈরি করতে পারতেছেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন আপনি বলেন এটার কয় মোল? 1 মোলের সঙ্গে আপনি এখানে বিক্রিয়া করতেছেন, তার মানে আপনার ক্যালসিয়াম দরকার হচ্ছে 40, হাইড্রোজেন দরকার হচ্ছে আপনার 4, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আপনি পাবেন 44। তাহলে এখানে পরিমাণে কম কে? অবশ্যই কে? হাইড্রোজেন। এবং পরিমাণে আপনাকে এখানে হাইড্রোজেন বেশি দিয়ে রাখছে। ক্যালসিয়ামের পরিমাণ এখানে কত দেওয়া আছে? মিজান সাহেব কোনটা বুঝেন নাই? বলেন। আপনাকে ক্যালসিয়ামের জন্য এখানে তার কত দেওয়া আছে? 10, এখানে দেওয়া আছে কত? 40। তুলনামূলক বিশ্লেষণে আপনার এই জায়গাতে কি পরিমাণ তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আপনার সেটা হচ্ছে কোশ্চেন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সেটা তৈরি করতে গেলে আলটিমেটলি তখন আপনার কতটুকু পাওয়া যাবে তার পরিমাণ হচ্ছে আমাদের m ডিভাইডেড বাই ক্যালকুলেশনে 44। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন আপনি কেন ক্যালসিয়ামের পরিমাণটা নিছেন, হাইড্রোজেন কেন নেন নাই? কারণ এখানে আমাদের ক্যালসিয়ামের পরিমাণটা যথেষ্ট পরিমাণের কম, যেটাকে কেমিস্ট্রির কনসেপ্টে আপনি বলতে পারবেন লিমিটিং বিক্রিয়ক। উনি কোশ্চেন করছেন, উনি নাকি তার আগের কোশ্চেনটা এখানে বুঝেন নাই। কথা হচ্ছে আপনি যেহেতু বলতেছেন কপারের অদক্ষেপ পড়তেছে, তার মানে কপার এখানে স্টক হইতেছে, নিচে কপার পড়তেছে। কপার যদি নিচে ধাতু আকারে না পড়তো তাহলে তো বলতে পারতেন না যে অদক্ষেপ হচ্ছে। কপার যেহেতু ধাতব আকারে সে নিচে জমা হচ্ছে, তার মানে সে কপারে কনভার্ট হয়েছে। কপারে কনভার্ট হওয়ার জন্য কপার 2+ এর ইলেকট্রন কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে। এবং আপনি শিখে আসছেন ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে জারণ প্রক্রিয়া, ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ প্রক্রিয়া। তার মানে কপার 2+ এর এখানে বিজারণ হয়েছে। অ্যান্সার শেষ। আর এখানে আমাদের এই পরিমাণটা হচ্ছে পরিমাণে এখানে কেমন দেওয়া আছে, এটার পরিমাণটা আমাদের কম।
যার কারণে আপনি এখানে এটা দ্বারাই কাজ করতে বাধ্য হবেন। যেহেতু আপনাকে মাত্র 10 গ্রাম এখানে বলে দিছে, সেই তুলনায় হাইড্রোজেনের পরিমাণ অনেক বেশি এখানে দেওয়া আছে, তার মানে আপনার কাজ করতে হবে ক্যালসিয়ামের সাপেক্ষে। কেন? কারণ ক্যালসিয়াম এখানে লিমিটিং বিক্রিয়ক, হাইড্রোজেন এখানে বেশি পরিমাণে অবশিষ্ট থাকবে। 10/40 m/44 ক্যালকুলেশন করে যেটা আমাদের অ্যান্সার আসে, হালকা একটুখানি বেশি আসবে, যেহেতু 4 আর 44 এরকম করে একটু ক্যালকুলেশন, মোস্ট প্রবাবলি অ্যান্সার 12.5। 12.5 হবে অথবা 10.5 হবে, যেহেতু 10-এর কাছাকাছি। এই বি এবং সি এর মধ্যে একটা অ্যান্সার হবে, সেটা আপনাদের ক্যালকুলেশনের জন্য রেখে দিলাম, ঠিক আছে? ওকে, 250 সেন্টিমিটার কিউব ডেসিমোলার দ্রবণে কত গ্রাম H2SO4 আছে? সেন্টিমিটার কিউব, এটার কনফিউশন আগে দূর করেন। দিস ইজ মিলিলিটার, শেষ। আপনি পড়ে আসছিলেন সি ইজ ইকুয়াল 1000। আপনাদেরকে বারবার বলে দেওয়া ছিল বেসিক রুলসে আপনি যত থাকবেন আপনার জন্য সুবিধা তত বেশি। বেসিক রুলসের হিসাব যখন আপনি করতে যাবেন, এখানে আমাদের 1000, আপনার কাছে জানতে চাওয়া হয়েছে তার ওয়েট, দ্যাট মিন্স CMV ডিভাইডেড বাই 1000। ডেসিমোলার মানে কত? 0.1 ইন্টু মলিকুলার ওয়েট 98, V 250 and 1000, শেষ। ক্যালকুলেশনে যা আসে, অত বেশি আসবে না, এটা হচ্ছে নর্মাল রুলসে। ক্লিয়ার? 28। ওকে, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? এই কথার মানে হচ্ছে কোনটিতে জারণ মানের পরিবর্তন হয়নি, শেষ। জারণ মানের পরিবর্তন যেটাতে হয় নাই সেটাই আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হিসেবে বিবেচিত হবে। সবার আগে আপনি এটাতে আসেন, 1 নম্বরে FeCl3, হেয়ার আয়রনের জন্য তার জারণ মান হচ্ছে +3, কিন্তু এখানে FeCl2, তার মানে আয়রনের জন্য তার জারণ মান হচ্ছে +2, শেষ। তার মানে জারণ মানে পরিবর্তন হয়ে গেছে, এটা বাদ। এখানে হাইড্রোজেনের জন্য তার জারণ মান 0, কিন্তু এখানে হাইড্রোজেনের জন্য তার জারণ মান +1। আপনি কপারের সাপেক্ষেও কাজ করতে পারেন, কিন্তু জারণ মানের পরিবর্তন হয়ে গেছে, সো আপনি এটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবেন না, বলতে হবে H2SCl2, HClS। সালফারের জন্য এখানে তার জারণ মান 0, কিন্তু এখানে সালফারের জন্য তার জারণ মান হচ্ছে আমাদের কত? -2, তার মানে এটাও জারণ বিজারণ বিক্রিয়া। একমাত্র অবশিষ্ট আছে সি, এখানে সোডিয়ামের জন্য তার জারণ মান +1, এখানেও সোডিয়ামের জন্য তার জারণ মান +1, সিলভারের +1, এখানেও সিলভারের +1, কোনোটারই জারণ মানের কোনো পরিবর্তন হয়নি, তার মানে আমাদের অ্যান্সার এটা সি হিসেবেই কাজ করবে। সালফার ট্রাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত? মনে হইতে পারে খুব ক্রিটিক্যাল লেভেলের, এই জিনিস তো জীবনও পরীক্ষায় দেখিনি, কিন্তু পরীক্ষার জিনিস। আপনি আমাকে আগে বলেন সালফার ট্রাইঅক্সাইডের জন্য তার আণবিক ভরের মান কত? সালফারের জন্য আপনি বলবেন যে স্যার ইটস 32, এবং অক্সিজেনের জন্য আপনি কত বলবেন? 3 × 16, তাহলে অ্যান্সার কত আসে? 48। 48 and 32 কত? 48 and 32 ডেফিনেটলি 80। এখানে কোনো ভ্যালু আছে 80? অবশ্যই নাই। এবং আপনি বলবেন যে এটা তো ভ্যালু হওয়ার কথা না, আপনাকে প্রশ্ন করা হয়েছে বাষ্প ঘনত্ব কত। আপনি একটা ছোট্ট লাইন পড়ে আসছেন, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তার মানে বাষ্প ঘনত্ব সঙ্গে তার ডাবল বা 2 গুণ দিলে, বা আণবিক ভরকে 2 দ্বারা ভাগ করলে বাষ্প ঘনত্ব পেয়ে যাব। আণবিক ভরকে 2 দ্বারা ভাগ করেন, অ্যান্সার আসে কত? 40। আমাদের 40। কোনটি বিজারক রূপে কাজ করে বলেন? 31। এখন তার এটাতে আপনার আটকানোর কথা না, যেহেতু আপনি এগুলা মোটামুটি একটু ফেস করে ফেলছেন। বলেন। এটা তো অবশ্যই জারক, এটাও জারক, এটা তো অবশ্যই জারক হবে, তার মানে আপনার অপশন শুধুমাত্র এটা থাকতেছে, এটা বিজারক হিসেবে আমাদের কাজ করতেছে। কিন্তু আপনি যখন Na2S4O6 বলবেন, তখন কিন্তু সে আর বিজারক রূপে কাজ করবে না, তখন সে জারক রূপে কাজ করা শুরু করবে, এটাও মাথায় রাখেন।
ডি। ঠিক আছে। তাপমাত্রা পরিবর্তনের দ্রবণের কোন প্রকার একক অপরিবর্তনীয়? মানে আপনার কাছে আসলে জানতে চাওয়া হয়েছে তাপমাত্রা পরিবর্তনের সাপেক্ষে কোনটা অপরিবর্তনীয় থাকবে, মানে কোনটা পরিবর্তন হবে না। এবং আপনি শিখে আসছিলেন চার্লসের সূত্র থেকে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাপমাত্রা বাড়বে, ভলিউম বাড়বে, অটোমেটিক তার কনসেন্ট্রেশন চেঞ্জ হবে। এখন আপনি চিন্তা করেন তো আপনার কোনটা কোনটা এখানে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট? নরমালিটি ডিপেন্ডেন্ট, মোলারিটি ডিপেন্ডেন্ট, পিপিএম ডিপেন্ডেন্ট, জাস্ট মোলালিটি ডিপেন্ডেবল না। সো একক অপরিবর্তনীয় থাকবে কেবলমাত্র মোলালিটিতে। 32 বি, নো নো নো, 32 হবে সি। মোলারিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল, মোলালিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল না। পরবর্তী প্রশ্ন, এখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে আপনি পারক্সাইড এবং সুপার অক্সাইডে, পারক্সাইড এবং সুপার অক্সাইডে আমাদের জারণ মান এখানে কত? একটা হচ্ছে আমাদের পারক্সাইড এবং আরেকটা হচ্ছে আমাদের জন্য সুপার অক্সাইড। পারক্সাইড এবং সুপার অক্সাইডের জন্য তার জারণ মান আপনি এখানে কত হিসেবে কাজ করবেন? প্রথমে আপনার টেকনিক্যাল হিসাব হচ্ছে আপনি পারক্সাইডটা যেহেতু আমাদের জন্য প্রচলিত, এখানে আপনি কাজ করেন। সাধারণ অর্থে আপনি জানেন অক্সিজেনের জন্য -2 হিসেবে কাজ করে, কিন্তু পারক্সাইডের বেলায় কাজ করতেছে সে কত? -2 এর পরিবর্তে -1। তো -1 যেহেতু আপনি পাচ্ছেন, দেখেন তো এখানে -1 কোথায় আছে? এ হবে না, বি হবে না, অ্যান্সার সি এবং ডি এর যে কোনো একটা এখানে আসবে। যখন আপনি সুপার অক্সাইড নিয়ে কাজ করতে গেছেন, সুপার অক্সাইডে কাজ করতে গেলে তখন আপনার ক্যালকুলেশন করতে হবে এখানে আমাদের পটাশিয়ামের জন্য আমাদের ভ্যালু কত আসবে? 1। ক্যালকুলেশন করলে হাফটা ওই পাশে চলে গেল, ওটা হবে মাইনাস, অ্যান্সার সি। অক্সিজেনের জন্য অলওয়েজ মাইনাস, এটা হচ্ছে আপনার জন্য এটা টেকনিক্যালি অ্যান্সার। এখানে এও হবে না, বিও হবে না, এটা আপনি অলরেডি বুঝে ফেলতেছেন। আপনার ডি এবং সি এর মধ্যে দুইটা অপশন ছিল, বাট অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান মাইনাস হওয়ার কোনো পসিবিলিটি নাই। অ্যাজ এ রেজাল্ট আপনি অ্যান্সার এখানে সি বলতে পারবেন। ঠিক আছে, 33 সি। ওকে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা, বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.036%, আয়তন শতাংশ। এই মান পিপিএম এককে কত হবে? আপনাকে পার্সেন্টেজ দেওয়া আছে, পিপিএম এ কনভার্ট করতে হবে। কোনো কিচ্ছা কাহিনীর দরকার নাই, আপনি সবার আগে চিন্তা করেন আপনাকে আমি ভ্যালু কত দিছি? 0.036%, রাইট? শর্টকাট অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে বলতে পারবেন 0.036 ডিভাইডেড বাই 100। এখন বলেন তো কেন? কারণ আপনি পার্সেন্টেজ লিখছেন, কথা শেষ। পার্সেন্ট লিখছেন, এই কারণে আপনি 100 দ্বারা ভাগ দিয়ে দিচ্ছেন। আপনি যে বলতেছেন 100 দ্বারা ভাগ দিচ্ছেন, এখন আপনি বলেন আপনি কিসে রূপান্তর করতেছেন? পিপিএম। পিপিএম মানে আপনি শিখছেন 10⁶ ml সলিউশনে আমাদের কাজ করতে হবে, এটা আপনাদের জন্য মুখস্থ। 10⁶ ml, তাহলে 10⁶ দ্বারা আপনি জাস্ট এখানে গুণ করে দেন। ml তো আর এখানে লেখা যাবে না, এখানে আপনার লিখতে হবে এখন পিপিএম। পিপিএম যখন আপনি লিখতেছেন আপনার ভ্যালু কনভার্ট হয়ে গেল, তার মানে 0.036 ইন্টু 10⁴, দ্যাট মিনস 360 ppm। এটা একদম মুখস্থ, ভর্তি পরীক্ষায় বেশ অনেকবার, বেশ কয়েকবার এগুলো পরীক্ষায় আসছে। সো আমার মনে হয় না এই পোর্শনে আর আপনাদের তেমন কোনো সমস্যা হবে। মোটামুটি আপনাদের যাবতীয় যা প্যাটার্ন ছিল সমস্ত প্যাটার্ন এখানে আমি অ্যাড করে দিছি। মোলারিটি থেকে পিপিএম, তারপর পার্সেন্টেজ থেকে পিপিএম, মোলারিটি থেকে পার্সেন্টেজ থেকে হচ্ছে মোলারিটিতে, সমীকরণ ভিত্তিক সমস্যা বলি। জারণ বিজারণ থেকে আপনারা চিন্তা করতে পারেন কি যে আপনাদের সমীকরণ ভিত্তিক বা অ্যাকচুয়ালি কত গ্রাম করে এখানে তৈরি হইতে পারে, এগুলো হচ্ছে কি খুব মানে রেয়ার কেস আসার মতো, একদম রেয়ার। যা আসে কোশ্চেনের দেখছেনই তো, জারক বিজারক কোনটা হিসেবে কাজ করতে পারে, প্রাইমারি সেকেন্ডারি কোনটি একই সাথে জারক বিজারক, বা কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, এরকম টুকটাক অনেক কিছু। তো এনি কোশ্চেন? আপনাদের তো কোশ্চেন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি আপনারা কোশ্চেন ধরেন যারা যারা করছেন তাদের মধ্যে অনেকেই হচ্ছে মানে হাতে গোনা খুব অল্প কিছু পার্সন হচ্ছে কি আপনারা রেসপন্স করছেন, বাকিরা মোটামুটি অংশগ্রহণ করে গেছেন। ওই যে বলে না বাদ যাবে না কোনো শিশু, তো আপনারা হচ্ছেন কি জাস্ট হাজিরা দিয়ে আসছেন যে আসছে একটু কষ্ট করে কোনো কিছু একটা হচ্ছে, একটুখানি দেখে আসি। তো সেই সাপেক্ষে আপনাদের কাছে কোশ্চেন, এনিথিং এলস? আর কোনো কিছু জানার
ইচ্ছা আছে বা কোনো কিছু জানতে চান বা কোনো কিছু এরকম মনে হয় না। দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। মোহাম্মদ মিজান, আপনাকেও ধন্যবাদ। বাকি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরীক্ষা কিন্তু ঘনে আসতেছে। একটা সময় ছিল আমি বলছিলাম, আমি আপনাদের সামনে সাথে দাঁড়ায় বলছিলাম যে 2 মাস মতো সময়, এটা বিশাল সময়, সেটা কিন্তু মোটামুটি এখন 1 মাসের নাইমা আসতেছে। তারপর আসতেছে ঈদ। এখন আপনি বলবেন যে জীবনে এরকম ঈদ আর পাই বা না পাই। দেবেন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? কিউপ্রাস অক্সাইড সলিড, এটা জারণ বিজারণ হতে পারে, হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে কই আপনার কিউপ্রাস অক্সাইড কই? কিউপ্রাস এই যে এটা না, কত নম্বরের কোশ্চেন ছিল এটা? হ্যাঁ, এটাই তো ছিল। এই যে সলিড না, এখানে জারণ বিজারণ বিক্রিয়া, এটাতে আপনি অবশ্যই বলতে পারবেন, কারণ এটা +1, এখানে হচ্ছে কি আপনি কপারের জন্য বলতেছেন +2, এখানে কপার হয়ে গেছে 0, জারণ মানের পরিবর্তন হয়েছে। যেখানে জারণ মানের পরিবর্তন হবে তার মানে সেটা জারণ বিজারণ বিক্রিয়া। জারণ মানের পরিবর্তন হবে না, জারণ বিজারণ বিক্রিয়া জীবনেও হবে না। এটা হচ্ছে আপনার জন্য সিস্টেম, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাসে বেঁচে থাকলে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে। ভালোভাবে ঈদ করবেন। এখন আপনাদের কথা আর বলে লাভ নেই যে একটা ঈদ ছেড়ে দেন। আপনারা বলবেন জি ঈদ গেলে তো আর ঈদ পাবো না, পরীক্ষা গেলে পরীক্ষা পাবো। তো তারপরও ঈদটা একটু কম করে পালন করেন। আর হাটে যাওয়ার ক্ষেত্রে একটু সাবধান, পরে দেখা যাবে গরু আপনাকে বুলসে হিসেবে কালেক্ট করছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।